সবার প্রথমেই বলে রাখি, আজকে এই জিনিসটা মাথায় চিন্তা করিও না যে তুমি কি ম্যাচিওর নাকি ইম্যাচিওর। এই আলাপের জন্য আজকে এই প্রশ্নটা এখন দরকার নাই। এবং আমি কি ম্যাচিওর নাকি ইম্যাচিওর, আমি আগে কনফেস করে রাখি যে না, 100% ম্যাচিওর আমি এখনও হইনি। দের ইজ সো মাচ মোর, কত জায়গা আছে ম্যাচিওর হওয়ার জন্য। এবং ওয়ান বাই ওয়ান আমরা আজকে আলাপ করবো। সবার ফার্স্টে ম্যাচিওরিটিকে যদি আমরা একটা সিঙ্গেল নাম্বার দিয়ে ডিফাইন করার চেষ্টা করি, যেটা ভুলটা সবার প্রথমেই হয়, যে আমরা বয়স দিয়ে হয়তো অনেক সময় করার চেষ্টা করি 0 থেকে 18, চাইল্ড, কিশোর। হঠাৎ করে তুমি অ্যাডাল্ট হয়ে গেলা, তারপর তোমাকে ম্যাচিওর হওয়ার জন্য এক্সপেক্ট করা হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে ম্যাচিউরিটি এমন না যে জিনিসটা একটা গ্র্যাজুয়েশন, যে তুমি এইচএসসি পাস করলে অ্যান্ড ডান, বুম, ইউর ম্যাচিওর। না, 20 বছর বয়সে তোমার একটা ম্যাচুরিটি থাকবে, 30 বছরে, 40 বছরে একটা, 50 একটা, 60 একটা, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচুরিটি থাকবে। বাট প্রবলেম হচ্ছে আমরা 18 বছর হইলে আমরা এই ম্যাচুরিটি সার্টিফিকেটটা ধরাই দিই যে ও ইউর সাপোজ টু বি ম্যাচিওর। বাট ইট ক্যান টেক এ লাইফ টাইম, একটা পুরো জীবদ্দশা লেগে যেতে পারে একটা মানুষকে ফুললি ম্যাচিওর হইতে, পরিপক্ক হইতে। একটা ফল কি তুমি ধাম করে এক্সপেক্ট করবো আচ্ছা হ্যাঁ সবুজ থেকে এখন লাল হয়ে যাবে, টকটকা হয়ে যাবে, এখন ডান? না, একটা গ্র্যাজুয়াল ট্রানজিশন হয়, তাই না? তো মানুষের ক্ষেত্রে ম্যাচুরিটি এটা আস্তে আস্তে গ্র্যাজুয়াল ট্রানজিশন হয়। ইটস জাস্ট এমন না যে একদিনের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। এবং যেহেতু আমাদের কোনো রকম ডিফাইনিং শব্দ নাই, তাই ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট যে একটা মানুষের ম্যাচুরিটি কোন লেভেলে আছে। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে ম্যাচুরিটির মধ্যে কী কী জিনিস এক্সপেক্ট করা যায়। আমি পার্সোনালি ভাবি যে আমার ম্যাচিওর হওয়ার যে এতগুলো স্কোপ আছে, ইটস জাস্ট আমি একটা ভুল ধারণায় ছিলাম যে আমি হয়তোবা থিঙ্কিং সাইডে অনেক কিছু করছি, হয়তোবা ইন্টেলেকচুয়াল সাইডে অনেক চিন্তাভাবনা করছি লাইফ নিয়ে, তাই আমি ভাবছি হচ্ছে ম্যাচিওর হয়ে গেছি। বাট না, জাস্ট ইন্টেলেকচুয়ালি তুমি অনেক চিন্তাভাবনা করছো, তুমি যে কোনো আলাপ আলোচনায় খুব লজিক্যালি আলাপ করতে পারো, ডাজ নট মিন যে ইউ আর ভেরি ম্যাচিওর। তোমার লজিক্যাল সেন্স ইজ নট দি অনলি মেট্রিক যে তুমি খুব একটা ম্যাচিওর মানুষ হয়ে গেছে। হ্যাঁ, ইউর এ ভেরি কগনিটিভলি স্মার্ট মানুষ, বাট ম্যাচুরিটি অনেকগুলো ডালপালা আছে। এখন বিষয় হচ্ছে, প্রথম যে জিনিসটা আমরা আলাপ করার চেষ্টা করবো সেটা হচ্ছে মানুষ কেন ম্যাচিওর হইতে চায় না। এক হচ্ছে কিছু মানুষ ম্যাচিওর হইতে পারে না, এই এক জিনিস। দ্বিতীয় হচ্ছে কিছু মানুষ ম্যাচিওর হইতে চায় না, এটা আমরা এখানে আলাপ করবো। সব ফার্স্ট জিনিসটা, মানুষ কেন ম্যাচিওর অনেক সময় হইতে চায় না। ইটস অনেক সময় জিনিসটা ইচ্ছাকৃত। কেন ম্যাচিওর হইতে চায় না? কারণ হয়তো আজীবন বাচ্চা বাচ্চা আসছে, অ্যাটেনশন পাইছে, কমফোর্ট পাইছে, তো বড় কেন হব? আমি যদি বড় হই তাহলে আরও কাজ করতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। তো তাই অনেকে হয়তো বা ম্যাচিওর হইতে চাবে না, যে আমি এখনও চাইল্ড, আমি কিছু বুঝি না, বোলা ভালা সিধা সাধা। তো ম্যাচিউরিটি অ্যাভয়েড করা তাদের জন্য একটা কমফোর্ট জোন, যে তারা তাদের আগের লাইফ থেকে বের হতে যাচ্ছে না, তারা এখনও বাচ্চা থেকে যেতে যাচ্ছে, সো দ্যাট তাদেরকে রেসপন্সিবিলিটি না নিতে হয়। ওকে, গট ইট। একটা জিনিস হচ্ছে, টু বি মোর ম্যাচিওর, ডিনাইলে থাকা যায় না। অর্থাৎ তুমি যে বড় হচ্ছ, তোমার যে বয়স হচ্ছে, এই ব্যাপারটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রতিটা বছর টিক অফ যে হচ্ছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এবং আমি যদি পার্সোনালি বলি, 25-এর পর ইট গেটস টু ইউ যে ও মাই গশ, মানে অ্যাকচুয়ালি মানে বয়সটা ধাবাধাপ বাড়তেছে তখন। তখন ইট গেটস টু ইউ যে মানে অনেক সময় তুমি বয়স দেখতেও চাবা না, এরকম একটা অবস্থা হয়। তো ম্যাচুরিটি আরেকটা পার্ট আমার কাছে মনে হয় যে ডিনাইলটা অ্যাভয়েড করা, যে ভাই বয়স হচ্ছে, বড় হচ্ছি, গুড, ওকে, ডান। অ্যান্ড আমার কাছে আরেকটা মনে হয় যে মানুষজন ম্যাচিওর হতে বলে, তারা যে এই জিনিসগুলো বলে, হ্যাঁ গেট মোর রেসপন্সিবিলিটি, হ্যাঁ আরও গোল সেট করো, ওরা দায়িত্ব নাও, এই কাজ করো, এই কাজ করো, অ্যাক্ট ইউর এজ। তো অনেক সময় ম্যাচুরিটি ডাজ নট সাউন্ড ফান, এবং আই নিড টু ফোকাস অন দিস। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে অনেক সময় ম্যাচুরিটিকে আমরা যে জিনিসগুলো দিয়ে প্রমোট করি, ওই জিনিসগুলো আসলে মোটেও মজার জিনিস না। এবং তুমি চাইলে প্রশ্ন করতেই পারো, ম্যাচুরিটি মানে কি মজা করতে হবে ভাই? এটাও কি একটা চাইল্ডিশ অ্যাটিটিউড না? ইয়েস, ঠিক ধরছ। ম্যাচুরিটি মানেই যে মজা এমন না, ইজ জাস্ট লাইফের ডিফারেন্ট টাইপস অফ জিনিস থাকে যেটা তোমার মজা লাগে। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, মজা তো মনে করো তুমি যদি চিনি জাতীয় খাবার খাও, লবণ জাতীয় খাবার, মানে বুঝছো না, টেস্টি কোনো খাবার যদি খাও তাহলে তো ইটস মজা, রাইট? বাট সবজি খাওয়ার মধ্যে একটা মজা আছে। বাট সবজিকে কি মানে নট নেসেসারি মানুষ কিন্তু টেস্টি ফুড বলবে, বাট মাছ মাংস চিংড়ি এগুলোর মধ্যে যেরকম মজা আছে, সবজি খাওয়ার মধ্যে একটা মজা আছে। ইটস জাস্ট অল্প বয়সে হঠাৎ করে যদি আমি কাউকে বলি যে ভেজিটেবল খাওয়া হ্যান ত্যান, ওরা তো বলতে কী ভেজিটেবল খাওয়ার মধ্যে কিসের মজা আছে অ্যান্ড স্টাফ। বাট দ্যার ইজ ফান টু ইট, বাট আমরা হয়তো ঠিকভাবে জিনিসটাকে
বলতেছি না। এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা আনফোল্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি যে ম্যাচিওর হইলা এটাতে তোমার লাভ কি? মনে করো তুমি একটা এখন ভোলে ভালা সিধা সাদা ইয়াং মানুষজন, তো তুমি যদি ম্যাচিওর না হও, ইম্যাচিওর বিহেভ করো, কেউ তোমার টেক কেয়ার করতেছে, তোমার জন্য পুরা মানে সবাই অনেক খোঁজ নিচ্ছে, আপডেট নিচ্ছে, তোমার কোনো রেসপন্সিবিলিটি দিচ্ছে না, উল্টা তোমার রেসপন্সিবিলিটি মানুষজন নিচ্ছে। তো তুমি কোন দুঃখে তুমি ম্যাচিউরিটি নিতে যাবো, ম্যাচিউরিটি বোঝাটা নিতে যাবো? তো চলো এই জিনিসটা চিন্তা করি। সব ফার্স্ট আমার কাছে মনে হয় যে ম্যাচিউরিটির অনেকগুলো ডাইমেনশন আছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ম্যাচিউরিটি, যে তুমি চিন্তা ভাবনায় আরও উৎকর্ষ সাধন করছো, তুমি চিন্তা ভাবনা আরও ক্লিয়ারলি করতে পারতেছো, আর ইনডেপথ চিন্তা ভাবনা করতে পারতেছো। এটা একটা ম্যাচিউরিটি পার্ট। সেকেন্ড পার্ট অফ দ্য ম্যাচিউরিটি আমার কাছে মনে হয় যে ইমোশনালি ম্যাচিওর হওয়া, যেটাকে আমরা সাধারণত এইটাকেই ব্রডার সেন্সে আমরা ভাবি যে এটাই হয়তো ম্যাচিউরিটি, যে ইমোশনাল সেন্সে তুমি ম্যাচিওর হচ্ছ। ঠিক আছে, এটা একটা জিনিস যে ইমোশনালি তুমি রিয়্যাক্ট কীভাবে করতেছো, মানুষের অনুভূতি তুমি বুঝতে পারতেছো না কি না, হ্যান ত্যান জিনিসপত্র। স্পিরিচুয়াল ম্যাচিউরিটি আরেকটা জিনিস, যে তুমি স্পিরিচুয়ালি কতটুকু আপডেটেড, কতটা গ্রাউন্ডেড। কারণ যত তুমি ইয়াং আছো তুমি কেবল তোমার এক্সিস্টেন্সিয়াল ব্যাপারগুলো এখনও চিন্তাভাবনা করে দেখতেছো। তুমি হয়তো কোনো একটা পার্টিকুলার ফেইথে সাবস্ক্রাইব করছো, কিংবা হয়তো করো না এখনও, বাট স্টিল তুমি নিজের মতো করে ফিগার আউট করার চেষ্টা করছো জিনিসটা। অ্যান্ড উইথ ম্যাচিউরিটি তুমি একটা জায়গায় যায় ইনশাল্লাহ একটু সেটেল করবা আর কি। তো স্পিরিচুয়াল ম্যাচিউরিটি বলেও একটা ব্যাপার আছে। অ্যান্ড এভাবে যদি আমি যেতে চাই, লাইফের প্রতিটা পার্টে পার্টে এই ধরনের একটা ম্যাচিউরিটির পার্ট আছে, যে সোশ্যালি তুমি কতটুকু ম্যাচিওর হইলে, সোশ্যাল সিচুয়েশনসগুলোতে কী করলে, ওটা যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। বাট ওভারঅল ম্যাচিউরিটি অনেকগুলো ডাইমেনশন আছে। অ্যান্ড ম্যাচিওর হইলে লাভটা কী বাবা? আমি যদি স্পেসিফিক্যালি বলি, ছোটোবেলায় যেটা আমরা করছি, যে কোনো কিছু হইলে কেউ আমাদের খেলা নিয়ে গেলে ভ্যাঁ করে কেঁদে দিল, এটা ছোটোবেলায় যদিও ভ্যাঁ করে কেঁদে দিতাম আমরা, বড় হইলে এমন না যে জিনিসটা চলে যায়। কেউ আমাদের জিনিস নিয়ে গেলে কিংবা কিছু করলে আমরা হয়তো কাঁদতেছি না, বাট মনে মনে কিন্তু একদম পুরা বন্যা বয়ে যাচ্ছে। অ্যান্ড ম্যাচিউরিটি একটা পার্ট হচ্ছে যে তুমি তোমার লাইফের বাইরে যা কিছু হচ্ছে সব কিছু তোমাকে ইফেক্ট করে না। মোর ইম্পর্টেন্টলি যেগুলো জিনিস গুরুত্বপূর্ণ না সেগুলো জিনিসকে তুমি ফোকাস দাওই না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এটা একটা ম্যাচিউরিটি, এটা বিরাট বড় অংশ। ফর এক্সাম্পল, খুবই সিম্পল একটা ব্যাপার, মনে করো কি অনেকে আসে না, আমাকে দাওয়াত দিলি না, দাওয়াত দিলি না কেন? এখন ওদেরকে কে বুঝাবে যে ভাই আমাকে দাওয়াত দিলি না? এই ধরনের উদ্ভট কোয়েশ্চেন করা যে তোর দ্বারা সম্ভব, এই জন্যই হয়তো বা তোকে দাওয়াত দেওয়া হয় না, কারণ তোর এই ম্যাচুরিটিটা নাই যে মানুষের বাউন্ডারি তুই বুঝিস। সো এরকম আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া যাইতে পারে ম্যাচুরিটির, যে তুমি কাউকে কথা বললা, ও তোমার কাছে কথা শুনে অন্য মানুষের কাছে আবার পাঠিয়ে দিল, এবং তারা নিজেরাই প্যারা খায়, আরে আমাকে আর কথা বলে না কেন, আমাকে আর শেয়ার করে না। আর কেন শেয়ার করবে? তুই তো মানুষের কথা একজন একজনের কাছে লাগাস, তোকে তো এতটুকু ম্যাচুরিটি নাই যে মানুষের কথা একটা আমানত, ইউ আর সাপোজ টু কিপ ইট টু ইয়ারসেলফ। তুমি যে তোমাকে একটা কথা বলছে তুমি নিজের কাছে রাখবে। এরকম ম্যাচুরিটি প্রচুর 1 by 1 2 স্টেপস আছে অ্যান্ড স্টাফ, বাট এগুলো আস্তে আস্তে তুমি ডেভেলপ করবা। অ্যান্ড তারপর দেখবে যেটা স্টেবল জায়গা আছে। আমি বলতেছি যে আমি স্টেবল জায়গায় 100% আসি না, আমি প্রচুর ভাই কী যে শিখতেছি, কি কত কিছু যে আছে দুনিয়াতে। অ্যান্ড আমার কাছে মনে হয় ম্যাচুরিটির জন্য যে জিনিসটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, তুমি যদি ম্যাচিওর হতে চাও, যদিও আমি বলছি যে তুমি কি ম্যাচিওর নাকি ম্যাচিওর এই জিনিসটা চিন্তা করো না, বা যদি তোমার ইচ্ছা থাকে যা একটু ম্যাচিওর হওয়া, আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস। আমার মনে হয় এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট তুমি যদি ম্যাচুরিটি লেভেলে আরও উন্নত হতে চাও। এবং এইটার কারণে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা সার্টেন বয়স পর 20, 25, 30, 35 এরকম একটা সার্টেন বয়সের পর মানুষ একটা জায়গায় এসে আর আপগ্রেড করে না। হয়তো বা তারা ইমোশনালি ফুললি ম্যাচিওর করছে, বাট তারা স্পিরিচুয়াল ম্যাচুরিটি এটা পারসিউ করে নাই। হয়তো বা তারা স্পিরিচুয়াল মানে ম্যাচুরিটি পারসিউ করছে কিন্তু করে নাই, হয়তো বা তারা ইমোশনাল ম্যাচুরিটি পারসিউ করছে, বাট কগনিটিভলি তারা আর ম্যাচিওর হয় নাই। তাই তারা অনেক মানে ডাউন টু আর্থ বার্ন দ্য হ্যান্ড স্টাফ, বাট কথা বলে খুব একটা দূরে যাচ্ছ না, মানে তারা একটা মেন্টালি একটা জায়গায় আটকায় আছে। খুবই হোলসাম পিপল, বাট মেন্টালি একটা জায়গায় আটকায় আছে হয়তো বা। তো তুমি ম্যাচুরিটি যে অ্যাটেইন করতে চাচ্ছ, তুমি কোন জায়গায় করতে চাচ্ছ? তোমার যদি স্পেসিফিক ডেফিনেশন হয় যে ম্যাচুরিটি মানে হচ্ছে আইল বি লাইক বড়দের মতো, বড়রা সবাইকে ম্যাচিওর, এবং এই ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে আমাদের বাইরে দিতে হবে যে বড় মানেই ম্যাচিওর। আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট তোমাকে বলে বোঝানো লাগবে না যে সবাই ম্যাচিওর না, বয়স হিসেবে তার মানে যে ম্যাচিওর এমন না। বড় উল্টা, ইটস ফানি, জিনিসটা আমি নেগেটিভলি অর্থে বলতেছি না, বাট
এটা আই গেস লাইফে তুমি একটা জিনিস বুঝবা যে মানুষ বাচ্চার মতো দুনিয়াতে আসে এবং শেষ বয়সে বাচ্চার মতো হয়ে যায়। তুমি দেখবা যারা বয়োবৃদ্ধ অনেক সময় তারা অনেক বাচ্চাদের মতো ট্যান্ট্রাম তৈরি করে। তোমার বাসায় যদি কেউ থাকে তুমি জেনে থাকবা জিনিসটা। তো ম্যাচুরিটি খালি বয়সের বিষয় না, ইটস এ স্টেট অফ মাইন্ড, ইটস এ স্টেট অফ ইয়োর লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আপগ্রেডেশন, তুমি কতটুকু আগাইছো লাইফের লেভেলে। তো ওভারঅল আমি এখন যেটা বলতে যাচ্ছি যে তুমি যদি ম্যাচিউর হয়ে থাকো এবং কেউ যদি তোমাকে ম্যাচিউর হওয়ার কথা বলে, তোমার কাছে বোরিং লাগতেই পারে, বাট আমার কাছে মনে হয় ম্যাচিউর হয়ে মজা আছে। বিকজ আমি কেন ম্যাচিউর হতে চাই? কারণ তখন আমার নিজের ইমোশনের উপর আরও বেশি কন্ট্রোল থাকবে। থার্ড পার্টির কারণে আমার লাইফে বিপদ কম ঘটবে। আমি মোটামুটি নিজের লাইফে একটা বাবল তৈরি করতে পারবো যেটার মধ্যে আমি হ্যাপি থাকতে পারবো। সেকেন্ড জিনিস হচ্ছে, এটা আমি কেমনে বুঝাই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সেটা হচ্ছে যে একটা বয়সে নিজে চাই, সেলফিশ এরকম একটা জিনিস ছিল। হঠাৎ করে কোনো একটা সময় লাইফে এই জিনিসটা হয়েছে যে কোনো একটা গিফট দেখছি, নিজের জন্য না চিন্তা করে আমি চিন্তা করছি আরেকটা মানুষ ওর কি জিনিসটা মজা লাগবে না কিনা। খালি ফ্যামিলি না, জাস্ট অন্য যে কোনো মানুষের জন্য এই জিনিসটা মনে হয়েছে। একটা জিনিস দেখছি আমার চেয়ে না ওর বেশি হয়তো খুশি হবে। সো হঠাৎ করে একদিনে জাস্ট কট মাই সেলফ ডুইং দ্যাট, যে আরে একটা সুন্দর জিনিস দেখছি এবং আমার ফার্স্ট থট এটা না যে আমি এটা পাইলে কি খুশি হবো, ওই র্যান্ডম মানুষটা কিংবা এ পাইলে কত মজা পাবে কিংবা তালায় কত জোশ হবে, এটা আমি চিন্তা করতেছি। অ্যান্ড তখন আমার কাছে মনে হয়েছে যে ওকে, এটা হয়তো একটা ম্যাচুরিটির লেভেল, যে ওই সেলফিশ জায়গা থেকে আমি বের হতে পারছি। বিকজ তুমি যদি ইম্যাচুরিটির একদম নাম্বার ওয়ান যদি একটা ট্রেড দেখো, মনে করো তুমি বাচ্চাদেরকে যদি খেয়াল করো, বাচ্চারা প্রচণ্ড সেলফিশ অ্যান্ড দে হ্যাভ টু বি। বাচ্চা দেখে বলছে সেলফিশ, যে ওর খিদে লাগছে মানে ওরই খিদে লাগছে, ও কথা বলছে না মানে ওর দিকেই তাকায় তোমাকে থাকতে হবে, বাকি কেউ কথা বলতে পারবে না। তো ইম্যাচুরিটি একটা সাইন, বাট নট দি অনলি সাইন। আমি বলবো যে অ্যাটেনশন সিকিং কিংবা সেলফিশনেস, ওইখান থেকে বের হতে পারা আমার মনে হয় কোনো না কোনো একটা লেভেলের একটা ম্যাচুরিটি গ্র্যাজুয়েশন করা আর কি। তো আমার কাছে মনে হয় তুমি এটা দেখো যে তুমি কতটুকু সেলফলেস হইতে পারতেছো। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ম্যাচিউরিটি, আই উড সাজেস্ট। এখন আমরা যে কনভারসেশনে ছিলাম যে কেন ম্যাচিউর হবো, ম্যাচিউরিটি তোমার লাভ কি, আমার লাভ কি, রাইট? ম্যাচিউরিটি মানে মোর রেসপন্সিবিলিটি না। ম্যাচিউর হওয়া মানে কি? অন্য মানুষের খোঁজ খবর নেওয়া, অন্য মানুষের জন্য জিনিস করা। তো এটার মধ্যে মজাটা কিসের? তো আমার কাছে ফার্স্ট মনে হয় মজাটা তখন আসে যখন তুমি নিজের জন্য করে আর মজা পাচ্ছ না, অন্যের জন্য কাজ করে তোমার ভালো লাগে, তখন এই রেসপন্সিবিলিটি তোমার নিতে ইচ্ছা করবে। ইটস উইয়ার্ড ম্যান। আমি এখনও লাইফে এত ম্যাচিওর হই নাই, এত রেসপন্সিবিলিটি নেই এখনও, আমার দরকার হয় না আল্লাহর রহমতে। আই হ্যাভ সো মেনি আদার পিপল, আমি যেহেতু ছোটো ফ্যামিলির, তাই আমাকে এখনও রেসপন্সিবিলিটি নিতে হয় না। বাট কখন রেসপন্সিবিলিটি নেওয়া মজা হবে? ওয়েন ইউ রিয়েলি লাভ আদার পিপল এবং অন্য মানুষের জন্য রেসপন্সিবিলিটি তোমার ভালো লাগবে। ইটস লাইক ওই ভেজিটেবল মেটাফোর। এখন হয়তো বা তুমি চিকেন বিফ খাইতে অভ্যস্ত, বাট হয়তো বা কোনো একটা সময় তোমার ভেজিটেবল খেতে মজা লাগবে, অ্যান্ড পিপল উড লাভ ইউ ফর দ্যাট। একটা চাইল্ড হওয়ার মধ্যে তুমি যে অ্যাটেনশন পাবা, একটা ম্যাচিউর হওয়ার মানুষের মধ্যে একটা শ্রদ্ধা পাবা তুমি, ডিফারেন্ট টাইপের একটা ইউনো বিইং সামান এলসেস রক। এই পার্টটা একটা খুবই অ্যাসিওরিং একটা ব্যাপার, যে কেউ একজন, অফকোর্স আমরা সবাই দিন শেষে আমরা আল্লাহর কাছে ডিপেন্ড করবো, বাট দুনিয়াতে যে আমরা হয়তো বা একজনের উপর ইমোশনাল কমফোর্ট খুঁজি, একটু সাপোর্ট খুঁজি, এবং তুমি যে আরেকটা মানুষের জন্য একটা ইমোশনাল রক, তাদের জন্য যে একটা তুমি বটবৃক্ষ, এই চিন্তাটা তোমাকে অনেক খুশি করে আসলে। ইয়া, সো দ্যাট ইজ অলসো সামথিং যেটা তুমি ম্যাচিউর হওয়ার জন্য লুক ফরওয়ার্ড করতে পারো, যে আচ্ছা সামনে হয়তো আমি একটা বটবৃক্ষ হব, সামনে হয়তো আল বি দ্য লাইট হাউস। সো এইটা আই গেস তুমি লুক ফরওয়ার্ড করতে পারো যে ম্যাচিউরিটির মজার কিছু পার্ট। অ্যান্ড আমার মনে হয় অনেকেই যে ফেমের স্বপ্ন দেখে, পপুলার হওয়ার যে স্বপ্ন দেখে, স্টেজে দাঁড়ায় কথা বলবে, মাইক নিয়ে কথা বলবে, হ্যান ত্যান, তারা ম্যাচিউরিটির রেজাল্টটা দেখতেছে, রেসপন্সিবিলিটিটা দেখতেছে না আমার কাছে মনে হয়। সো দ্য মোমেন্ট তুমি ওই স্টেজে দাঁড়ানোর কথা না চিন্তা করে তুমি রেসপন্সিবিলিটি নিয়ে চিন্তা করবা, আমার মনে হয় ইউ অটোমেটিক্যালি বিকাম দ্যাট পার্সন যাদেরকে মানুষ স্টেজে দাঁড় করায় দিবে, যে এই মানুষের রেসপন্সিবল, অন্য মানুষের দায়িত্ব নিচ্ছে, কাজ করতেছে, দিস ইজ এ ওয়ার্দি পার্সন, তাকে স্টেজে নিয়ে যাও, তাকে অ্যাকচুয়ালি পপুলার বানাও। যদি আমাদের কান্ট্রিতে এটা হয় না ন্যাচারালি, বাট ইয়া, আইডিওলজিক্যালি স্পিকিং আর কি এটি। এখন ম্যাচিউর হওয়ার জন্য আরেকটা জিনিস যদি তুমি লুক ফরওয়ার্ড করতে চাও, যে সামনে যে আসবে, সে হচ্ছে 2040 সালে তুমি কোন মানুষটা হবা, 2050 সালে তুমি কোন মানুষটা হবা। যে কারণে আমি একটু ম্যাচিউর হতে চাই, এর কারণ হচ্ছে
যে আমি জানি যে এখন আমার যে ইমোশনাল ক্যাপাবিলিটি, হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাবিলিটি অ্যান্ড এভরিথিং 2040-এ অনেক বেড়ে যাবে, 2050-এ অনেক বেড়ে যাবে। সো এমন অনেকগুলো প্রজেক্ট আছে যেটা হয়তো আমি এখন নিতে পারবো না, বিকজ মেন্টালি হয়তো আমি অত ম্যাচিওর হই নেই, বা 2040-এ তো আমি পরিপক্ক হব, 50-এ তো আমি পরিপক্ক হব। সো কখনো কি এইভাবে ভেবে দেখছো যে কিছু প্রজেক্টস আছে যেটা তোমার জন্য টু মাছ এখন, যে ভাই এই গ্যাঞ্জামে এখন আমি ঢুকতে চাই না। কিছু প্রজেক্ট তোমার কাছে খুব বেশি মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, বাট ইভেনচুয়ালি ওয়েন ইউ উইল ম্যাচিওর আপ তখন এটা ইজিলি হ্যান্ডেল করতে হবে। আমার কাছে মনে হয় ইন দ্যাট পার্টিকুলার কেস লাইফের রিলেশনশিপসগুলোর জন্য ইমোশনাল ম্যাচুরিটি খুবই দরকার, যে কাকে কী অফেন্ড করতেছো, বাট ওভারঅলটা স্ট্যাবিলিটি আর হ্যাপিনেসের জন্য স্পিরিচুয়াল ম্যাচুরিটি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার। এবং আমার কাছে মনে হয় তুমি যদি স্পিরিচুয়ালি, তুমি মনে করো কগনিটিভলি ম্যাচিওর হতে পারো, ইমোশনালি ম্যাচিওর হতে পারো, স্পিরিচুয়ালি ম্যাচিওর হতে পারো, আমার কাছে মনে হয় তুমি যদি স্পিরিচুয়ালি ম্যাচিওর হও না, বাকি অনেক ম্যাচিওরিটি না একটা লেভেলে পৌঁছায় যায়, কীভাবে জানি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সো ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট যে তুমি স্পিরিচুয়ালি কতটুকু ম্যাচিওর করতে পারো। আমি এখন এটা একটু এক্সপ্লেন করি। আমি মনে হয় ইমোশনাল ম্যাচিউরিটি নিয়ে অনেক আলাপ করছি, কগনিটিভ ম্যাচিউরিটি নিয়ে আলাপ করছি। স্পিরিচুয়াল ম্যাচিউরিটি বলতে আমি কী বুঝাইতেছি এটা বলি। স্পিরিচুয়াল ম্যাচিউরিটি বলতে আমি যেটা পার্সোনালি বুঝি, আই এম নট এন এক্সপার্ট অন দিস সাবজেক্ট ম্যাটার, বাট কথা বলতেছি বিকজ এটাই হচ্ছে মনোলগের থিম, যে সব জিনিস আমরা সবাই ফিগার আউট করি না, বাট এই ভয়ে আমরা কেউ কথা বলি না, তাই আমরা কেউ কাকে বুঝতে পারি না। সো এই ধারণা থেকে বের হওয়া। তো এমন একটা সাবজেক্টে কথা বলা, যেই সাবজেক্টে নট নেসেসারিলি আমি 100% শিওর যে আমি যে কথাটা বলতেছি সেটা সঠিক না কিনা, বাট স্টিল কথাটা বলা, সো দ্যাট আমরা একসাথে মিলে মিশে একটা জিনিস আনফোল্ড করতে পারি। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্পিরিচুয়াল ম্যাচিউরিটি? এটার মধ্যে আমি যে জিনিসটা বুঝি যে স্পিরিচুয়ালি বিভিন্ন কনসেপ্টে তোমার আর কনফিউশন না থাকা। ফর এক্সাম্পল ফেইট, তকদির, ঠিক আছে? সো এটা নিয়ে মানুষের একটা কমন কোয়েশ্চেন যে ভাই আমার যদি ফেট লিখায় থাকে আমি কেন কষ্ট করব? সো এটা নিয়ে একটা পুরো দিন লেকচার নেওয়া যায়। এটা নিয়ে একটা কনক্লুশনে আসা যে ডু ইউ রিয়েলি বিলিভ ইন ফেট? আই বিলিভ ইন ফেট। কেমনে চিন্তা করি এবং প্যারাডক্সটা আমি একটা ভাবে চিন্তা করে রাখছি যে আমার কোন কাজ, মনে করো ABC, আমার 3টা প্রজেক্ট আছে। এই 3টা প্রজেক্টে আমি যদি কাজ করি তাহলে কত টাকা পাবো এটা আমার তকদিরে লেখা আছে। এতে কাজ করলে 10 কোটি, বিতে কাজ করলে 20 কোটি, সিতে কাজ করলে 30 কোটি। সো এখন আমার তকদিরে লিখাই আছে যে প্রজেক্ট এতে গেলে কত পাবো, বিতে গেলে কত পাবো, সিতে গেলে কত পাবো, অর্থাৎ আমার ফিউচার লিখা আছে। ইটস জাস্ট আমার কাছে চয়েস আছে যে আমি A করবো, B করবো না C করবো। অ্যান্ড দ্যাট ইজ হাউ আই রিকনসাইল উইথ ফেট, যে আচ্ছা ঠিক আছে আমার ফেট লিখা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম চয়েস আমার হাতে আছে। A নিলে আমি 10 কোটি টাকায় কামাবো, C নিলে আমি 30 কোটি টাকায় কামাবো, বাট কোনটা চুজ করতেছে এটা আমার ব্যাপার। সো আই হ্যাভ মাই চয়েস, ইয়েট মাই ফেট ইজ সিল্ড। এভাবে আমি চিন্তা ভাবনা করি। অ্যান্ড অফকোর্স এটার মধ্যে তুমি লজিক্যালি চিন্তা করলে এটার মধ্যে অনেক ফাঁক ফোকর তুমি বের করতে পারবা, অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট, বাট এটা আমার জন্য একটা ফাংশনাল একটা ডেফিনেশন, যেটার মাধ্যমে আমি ফেটে পিসফুলি কাজ করতে পারি, আমার এত চিন্তা ভাবনা করা লাগে না। কিংবা আরেকটা যদি আমি স্পিরিচুয়াল ব্যাপারে যদি তোমাকে বলি, যে এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট পার্ট আমার জন্য, সেটা হচ্ছে যে একমাত্র রেকগনিশন আল্লাহর কাছে খুঁজা, একমাত্র, মানুষের কাছে না খুঁজা। এখন এই গ্র্যাজুয়েশনটা মানে কি? এর মানে হচ্ছে যে মানুষ যদি আমাকে রেকগনিশন না দেয়, সম্মান না দেয়, প্যারা খাবো না, বিকজ আমি রেকগনিশন এখন আল্লাহর কাছে খুঁজতেছি। অফকোর্স মানুষ হিসেবে যদি কেউ মূল্য না দেয় আমার খারাপ লাগবে, বা অ্যাট দ্য সেম টাইম মানে আল্লাহ তো বলেই দিছে যে ভাই সব কিছু আমার কাছে পাওয়া, অন্য কাছে এক্সপেক্ট করি, মানে জিনিস হচ্ছে মানুষ হয়তো সবসময় তোমাকে খুশি করতে হবে না, মানুষ একটু স্বভাবে অকৃতজ্ঞ হইতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে স্পিরিচুয়াল ম্যাচুরিটি আর একটা পার্ট হচ্ছে যে তোমার যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাইলে একটু প্যারা খেতে পারো। থার্ড একটা কনসেপ্ট আমার কাছে যেটা মনে হয়েছে আমার পার্সোনালি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে হেল্প করছে, সেটা হচ্ছে যে আল্লাহকে মানুষের সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা না করা। মানে মানুষ কোথায় আর আল্লাহ কই, রাইট? হিউম্যাঙ্গাস ডিফারেন্স। সো এই ক্ষেত্রে আমি যে একটা জিনিস, একটা ফান্ডামেন্টাল চিন্তার কারণে আমার সব কিছু একটু চিন্তা বদলায় গেছে, সেটা হচ্ছে যে আল্লাহ বারবার বলছে যে আমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল। তো আমি যদি মানুষের সাইকোলজি নিয়ে চিন্তা করি তাহলে আমি বারবার ভাববো যে কেন আল্লাহ কেন বারবার জিনিসটা মনে করায় দিচ্ছে। একটা মানুষ যদি বারবার এসে বলে যে দেখো আমি অনেক ক্ষমা করি, আমি অনেক ক্ষমা করি, তাহলে মনে হতে পারে যে ভাই আচ্ছা বুঝছি আপনি অনেক ক্ষমা করেন, কিন্তু এভাবে বলতেছেন কেন, আপনার কি অহংকার নাকি না? বাট দেন এগেন আমি যদি সৃষ্টিকর্তার কথা এভাবে চিন্তা করি, নাউজুবিল্লাহ বাই দ্য ওয়ে, তাহলে হয়তো আমি ভুল ভাববো, কারণ সৃষ্টিকর্তার কোনো দরকার নাই আমাদের কাছে ভ্যালিডেশন সিক করা। স্টিল কেন বলতেছেন? আমার কাছে যেটা মনে হয় তিনি এই কারণে বলতেছেন সো দ্যাট আমরা মাফ চাই, সো দ্যাট উই ডোন্ট গেট ইন টু ডিসপেয়ার, যে আমি অনেক বড় পাপ করে ফেলছি, আমার ফেরত আসার কোনো সুযোগ নেই, সো দ্যাট উই হ্যাভ হোপ।
তো এটা ভাবার কোনো কারণ নাই যে তিনি আমাদের ভ্যালিডেশনের জন্য আমাদের বলতেছেন, নাউজুবিল্লাহ এগেন। উল্টা আমার কাছে মনে হয় যে আমরা যেন হোপ পাই এই জন্য বলতেছেন। এবং এই কনসেপ্টটা যে সৃষ্টিকর্তাকে মানুষের সাইকোলজিতে না বুঝার চেষ্টা করা, এই জিনিসটা সব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অ্যাপ্লাই করা মানে অনেক অনেক কাজে দেয়। ফর এক্সাম্পল, যে রিটার্ন আশা করা কোনো কাজের, আরেকটু ভালো এক্সাম্পল দিই, যে কোনো কিছু কোন নিয়তে করা, সৃষ্টিকর্তার নিয়তে করা, রাইট? তো আমি ভাবছিলাম যে আচ্ছা সব কিছু করবো, বাট কেন সৃষ্টিকর্তার নিয়তে কেন করতে হবে? আমি যদি অন্য কোনো কিছু নিয়তে করি, তখন আই স্টার্টেড ফিগারিং আউট ঠিক আছে অন্য এমন কি আছে যেটা নিয়তে আমি করতে পারি। এবং প্রবলেম হচ্ছে তুমি অন্য যে কোনো কিছু নিয়তেই করো না কেন, ফার্স্ট জিনিস হচ্ছে নট নেসেসারিলি ওইটা তোমাকে ভ্যালিডেশন দিতে পারবে। অর্থাৎ মনে করো তুমি দেশের নিয়তে কাজ করতেছো, এবং অফকোর্স দেশপ্রেম কিন্তু ইমানের অংশ, এবং অফকোর্স এটার মধ্যে এটা অনেক ভালো একটা ভার্চু। বাট অনেক রাষ্ট্র কিন্তু এমন আছে যারা তাদের হিরোদেরকে বিট্রে করছে। সো তুমি যখন দেশের জন্য কাজ করছো, অফকোর্স ইউ উইল বি রিওয়ার্ডেড ফর দ্যাট ইন দ্য হিয়ার আফটার ইনশাল্লাহ। বাট অনেক এটাই হইতে পারে যে তুমি দেশের জন্য অনেক কিছু করছো, বা তুমি কোনো দিন রেকগনিশন পাও নাই। তো তোমার যদি ইন্টায়ার মানে মাইন্ডসেটটা এটা থাকে যে আমি দেশের জন্য নিজেকে ডিভোট করে দিব, এবং সাডেনলি কোনো একটা সময় যদি দেশের মানুষই তোমাকে পিটায়, বাই করে দেয় দেশ থেকে, কিংবা যদি তোমাকে রেকগনাইজ না করে, তোমার কেমনটা লাগবে? তাই উডন্ট হ্যাভ বিন বেটার যে তুমি সৃষ্টিকর্তার নিয়তে করতেছো, কিংবা অন্য যে কোনো মানুষের নিয়তে করো, কিংবা যে কারো ভালো কাজ করো অফকোর্স, বাট তোমার নিয়তটা কী উদ্দেশ্যে করতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আমার কাছে। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমি কি নিজের জন্য নিজের নিয়তে করবো? না, আমি আমার নিজের নিয়তে করার কি, মানুষের নিয়তে করবো। আচ্ছা ভালো কাজ করলে তো আমি এমনিই করতে ইচ্ছা করতেছে, এবং আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করছে, অপরচুনিটি দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, অন্য কী নিয়তে আমি করতে পারি? ইভেনচুয়ালি আমার কাছে মনে হয়েছে আচ্ছা নিয়ত আল্লাহ নিয়তে করলে ইটস স্টেবল। এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই। উই হ্যাভ বিন প্রমিস যে আমরা পরে সব কিছু পাবো। সো আমার কাছে মনে হয়েছে যে এই নিয়তটা অনেক ভালো। সো আমি মাল্টিপল এক্সাম্পল দিলাম, আমার হয়তো ভুল থাকতে পারে, শুধরে দিতে পারো। আই এম স্টিল ট্রাইং টু লার্ন, আই এম নট অ্যান এক্সপার্ট, আই উড নেভার কনসিডার মাইসেলফ অ্যান এক্সপার্ট অ্যাট দিস পয়েন্ট। বাট এই একটা চিন্তা ভাবনা আমার কাছে মনে হয়েছে যে খুব ফান্ডামেন্টাল। আরেকটা যদি আমি স্পিরিচুয়াল ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে এটা একটু খুবই কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, খুবই বিপজ্জনক একটা মাইন্ডসেট হতে পারে, বাট জিনিস হচ্ছে আমি স্লোলি বলি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিসটা অনেক স্ট্রাগল করছি, অনেক অনেক বোঝার চেষ্টা করছি যে রিলিজনে তোমার মোটামুটি গান বাজনাকে একটু ডিসকারেজ করা হয়েছে। অ্যান্ড এটা নিয়ে আমি এখন ডিটেলসে যাব না, বাট ওভারঅল যত দিন যাচ্ছে র্যান্ডম ভিডিও পিছে বাজায় রাখা কিংবা অডিও প্লে করা, অর্থাৎ কনস্ট্যান্টলি এগুলোর মধ্যে ডুবে থাকা না, আমার কাছে মনে হয় যে অ্যাওয়ারনেসকে ড্যাম্পেন করে ফেলে টু সাম এক্সটেন্ট না দেয়। অর্থাৎ কনস্ট্যান্টলি যদি কন্টেন্ট কিংবা মিউজিকের উপর ডিপেন্ডেন্ট হইতে হয় না, আমার কেন জানি মনে হয় যে আমরা সাইলেন্সের প্রতি আনকমফোর্টেবল হয়ে যাই। আমরা কেন জানি স্থির চিত্তে বসে থাক, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে জিনিসটা হয় আর কি। তাই যেগুলো জিনিস নিয়ে আগে আমি প্রচুর স্ট্রাগল করতাম, যে যেখানে প্রতিটা জিনিসকে বিধিনিষেধ মনে হতো, যে এটা মানা ওইটা মানা, এটা মানা ওইটা মানা, আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে একটা হেলদি ব্যাপার আছে, যেটা আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। কিংবা নামাজের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে নামাজকে অনেক সময় একটা বার্ডেন মনে হয় যে আরে পড়তে হবে, টাইম মতো পড়তে হবে, আবার অজু করতে হবে, হ্যান ত্যান। বাট পরে এখন আমার কাছে এই জিনিসটা মজা, মানে আমার কাছে খুবই দরকারি মনে হয়, কারণ এটা একটা রুটিনে রাখে, এটা মানুষকে একটা রুটিনে রাখে। এবং একটা সার্টেন বয়সের পর না দিন রাত কখন চলে যেতে থাকে এটা বোঝা যায় না। বাট আমার কাছে মনে হয় নামাজটা টাইম মতো একটা পিন করে রাখে দিনটাকে, একটা সেন্স রাখে। অ্যান্ড অলসো একটা দিন কন্টিনিউয়াস দিন চলতে আসে ভাল লাগে না। এটা মনে করো তুমি মুভি দেখতেছো, মুভি দেখার মাঝখানে 30 মিনিট পর হয়তো তুমি একটু বোর্ড হবে, একটু নড়তে চড়তে ইচ্ছা করবে, একটু পপকর্ন খাইতে ইচ্ছা করবে, 1.5 ঘন্টা পর হয়তো উঠে যেতে ইচ্ছা করবে। সো একটা দিনের ক্ষেত্রেও পুরোটা দিন মনে করো 24 ঘন্টা, পুরোটা দিন কন্টিনিউসলি চালাইলে না কেমন জিনিস লাগে, একটু ব্রেক দরকার, একটু ট্রানজিশনস দরকার। দ্য স্পেসিফিক ওয়ার্ড ইজ ট্রানজিশনস। তোমার কাছে মনে হয় ওই নামাজটাও এটা একটা ট্রানজিশন হিসেবে কাজ করে, প্রতিটা দিনের ভাগ 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 করে ফেলে, এবং তখন দিনটা একটু হ্যান্ডেল করতে একটু সুবিধা মনে হয়। সো কিংবা আরেকটা যেটা আমার খুব মজা লাগছে, সেটা হচ্ছে প্রেয়ার। ভাই প্রচুর ওয়েস্টার্ন বইতে এইটা পড়ছি যে হ্যাঁ প্রে করো অ্যান্ড স্টাফ, তুমি লিখে রাখো অ্যাফার্মেশনস অ্যান্ড এভরিথিং। বাট এই যে প্রেয়ারের মধ্যে সব কিছু বলে রাখা, যে কী চাচ্ছি না চাচ্ছি, আল্লাহ তো জানে যে তুমি কী চাচ্ছ, বাট নিজের কাছে একটা বলে রাখা যে তুমি কী চাচ্ছ লাইফে,
অ্যাট দিস পয়েন্ট কারেন্ট প্রায়োরিটি কি? আমি যদি চিন্তা করি প্রতিটা দিন যে প্রে করতেছি, একটা সময় আমার মনে আছে এসএসসি এইচএসসি সময় নাহলের পরে যে একটা প্রেয়ারই থাকতো, আল্লাহ প্লিজ গোল্ডেন গোল্ডেন জিপিএ এইটা করতে করতে এমনকি এত প্রেয়ারটা ছিল যে মনে করো তোমার রেজাল্ট দিয়ে দিচ্ছে, তারপর হয়তো হঠাৎ করে আমি একদিন দোয়া করতে করতে আল্লাহ প্লিজ গোল্ডেন জিপিএ, ও পরের দিকে দেখি ও রেজাল্ট তো দিয়ে দিছে অলরেডি। সো এই ধরনের চলতে থাকতো। ইটস কাইন্ড অফ উইয়ার্ড, বাট ব্যাপারটা হচ্ছে এখন তো আর ওই জিনিসটা নাই। এখন প্রতিটা দিন যখন দোয়া করতে হয় অ্যান্ড ইউ অবজার্ভ যে কোন দোয়াটা করতেছে, তখন মনে হয় ও আচ্ছা লাইফে এক একটা দিন এক একটা জিনিস নিয়ে আমি হয়তো গ্রেটফুল অ্যান্ড স্টাফ। কিংবা স্পিরিচুয়ালিটি আরেকটা পার্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে বিং মোর গ্রেটফুল। চাওয়া 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 মাইন্ডসেট থেকে কতটুকু পাইলাম এই মাইন্ডসেটে শিফট করলে আই গেস তখন চাওয়াগুলো আরও অনেক কমে যায়। অ্যান্ড গ্র্যাটিটিউড ইজ সামথিং, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিনিসটা এমন একটা জিনিস আমার কাছে মনে হয় তোমাকে অল্পে তুষ্ট রাখে। সো তুমি লাইফে দুইভাবে আই গেস অনেক কিছু করতে পারো, মানে ইউ ক্যান ফিল বেটার। একটা হচ্ছে তুমি আরও জিনিস আনতে পারো, নিতে পারো, সংগ্রহ করতে পারো, হোল্ড করতে পারো, অথবা তুমি যেটা আছে ওটার মধ্যে তুষ্ট হতে পারো। আমার কাছে মনে হয় ইটস নট অনলি যে প্র্যাকটিক্যালি এটা বেটার যে অল্পে যে জিনিসটা আছে ওটার মধ্যে তুষ্ট হওয়া, আমার কাছে মনে হয় স্পিরিচুয়ালি জিনিসটা বেটার, মেক্স ইউ লেস সেলফিশ, লেস ইউ কম্পিট লেস, মানে যেগুলো যে আননেসেসারি কম্পিটিশন ওখানে তোমাকে বিরত রাখে যদি তুমি অল্পেই তুষ্ট হতে পারো। বাট দেন এগেন এখানে আমি এখন একটা জিনিস, একটা প্যারাডক্সে আটকে আছি, সেটা হচ্ছে আমি অল্পেই তুষ্ট হইতে হইতে এমন তুষ্ট যে অনেক সময় মনে হচ্ছে আমার অ্যাম্বিশনে ঘাটতি চলে আসতেছে। তো এই জিনিসটা এখন আমি ফিগার আউট করতে পারি না, বাট হোপফুলি আল ফিগার আউট যে জিনিসটা কি। বললাম না যে আমি তো অফকোর্স 100% ম্যাচিওর না, তো আমার কাছে মনে হয় এটা আমার লাইফের একটা নেক্সট ম্যাচুরিটি লেভেল, যখন আমি অ্যাম্বিশন অ্যান্ড কন্টেন্টমেন্ট এইটার পাজলটা আমি ফিগার আউট করে ফেলতে পারবো আর কি। সো দেয়ার ইজ দ্যাট। আই হোপ সামনে যত আরও দিন যাবে ম্যাচুরিটি ইন টার্মসে, আই হোপ মানুষ যখন কথা বলে আমি তাদের কথার পিছনে যে জিনিসটা যাচ্ছে ওটা আমি বুঝতে পারবো। লাইফে একটা বড় টাইমে মানুষ যখন কথা বলছে আমি যে সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বাট লাইফে ফান্ডামেন্টাল একটা আন্ডারস্ট্যান্ডিং তো সেদিন তৈরি হয়েছে যেদিন আমি বুঝতে পারছি যে মানুষ অনেক সময় কথা বলে সলিউশনের জন্য না, তারা জাস্ট চায় যে তুমি তাদের কথা শুনো। তো এই পার্টটা বুঝার পরে অনেক সময় অনেক কিছু বদলায় গেছে আসলে। আর আমি চাই যে সামনে আমি আর একটু কম্প্যাশনেট হই, একটু দয়া মায়া আসুক মনের মধ্যে স্টাফ। হ্যাঁ অফকোর্স অর্থবিত্ত এগুলো আসবে ইভেনচুয়ালি, হ্যাঁ কপালে থাকলে কাজ করলে অফকোর্স এগুলো আসবে। বাট আমার কাছে মনে হয় ইফ আমি যেটা চাই বাই 2040 বাই 2030, আমি যেটা আরেকটু চাচ্ছি পার্সোনালি, আমি যে ডেভেলপমেন্টটা চাই, অফকোর্স অনলাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে যে মাসে 1 কোটি টাকা 1 লাখ টাকা কামান। আই ডোন্ট থিঙ্ক ইটস ইনহেরেন্টলি রং। তোমার যদি পারপাস ভালো থাকে, টাকাটা যদি ভালো কাজে খাতে ব্যয় করো, সমস্যা নাই তো। বাট আমার কাছে ওগুলা পাশেও আমার ইমোশনালি যে টার্গেট আছে, ম্যাচুরিটির দিক থেকে যে টার্গেট আছে, আই ওয়ান্ট টু বি কমফোর্ট জোন, আই ওয়ান্ট টু বি রেডিয়েটিং পিস। অর্থাৎ আমার আশপাশে আসলে একটা হটস্পট, আমি একটা মানে ই শান্তিতে থাকবে। আমার কাছে মনে হয় আমি তো শান্তি দেওয়ার কেউ না, আমি জাস্ট একটা বান্দা। বাট জিনিস হচ্ছে যে মানুষ কেউ ইদানিং হাসে না, সবসময় কমপ্লেন করতে থাকে, সবসময় গিবোধ করতে থাকে। সো আমি হচ্ছে ওই কমফোর্ট জোন, দ্যাট সেন্সারি আইসোলেশন মোড, যেখানে আসলে ওই জিনিসগুলো ঝামেলাগুলো থাকবে না। আই ওয়ান্ট টু বি মোর কমফোর্টিং, দ্যাট শুড বি ওয়ান অফ মাই ম্যাচুরিটি গোলস। আই ওয়ান্ট টু বি মোর কমফোর্টেবল, একটা কমফোর্টেবল মানুষ হতে চাই আমি। যে আচ্ছা তুমি এখানে কথা বললে ঠিক আছে, সলিউশন হয়তো কিন্তু পাওয়া না, বাট ইউ উইল ফিল কমফোর্টেবল। অ্যান্ড আই থিঙ্ক আমি একটা জিনিস যেটা হইতে চাই, তুমি আমার সাথে কথা বলে আই ওয়ান্ট ইউ টু ফিল আন্ডারস্টুড। এটা খুবই ল্যাকিং। মানুষ অনেক কথা বলে যায় কিন্তু কথা বলা শেষ হয় না, কারণ তার 100টা কথা বললেও তার মনে হয় যে আমাকে আসলে বুঝে না এসে, তাই সে স্টিল কথা বলতে থাকে, বাট কথা বলা শেষ হয় না, কারণ ওর কখনোই এই জিনিসটা মনে হয় না যে অন্য পাশে মানুষের তার কথাটা বুঝতে পারছে। তো আমি যদি 2টা কথা বললাম, যদি 2টা কথাই বুঝতে পারি এবং সেই জিনিসটা যদি যে কথা বলতেছে সে ধরে ফেলতে পারে, আমার মনে হয় তার অনেক বেশি প্রশান্তি লাগবে। সো এই যে লিসেনিং জিনিসটা, এটা আমি আস্তে আস্তে শিখতে চাই। অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, এটা একটু যদি একটু খুব বড় অ্যাম্বিশিয়াস গোল দিলাম, বাট আমার কাছে মনে হয় আই ক্যান অ্যাটেইন দ্যাট। সেটা হচ্ছে কারো এগেনস্টে পার্সোনাল ভেন্ডেটা না রাখা। ডাজ নট মিন যে আমি সবাইকে ফরগিভ করতেছি, বাট অনেক লাইফে না অনেক বান্দর আছে এটা নট গানা লাই, এটা তোমার লাইফেও আছে, আমার লাইফেও আছে, সবার লাইফেই আছে। এখন দ্য গোল ইজ আমি যেভাবে চিন্তা করতেছি, ম্যাচুরিটি ইজ নট টু টেক দ্যার বান্দারামি পার্সোনালি।
অর্থাৎ তারা বান্দরামি করতেছে, বাট এমন না যে তুমি ভুল করছো জন্য তারা বান্দরামি করছে, তারা বান্দর জন্য তারা বান্দরামি করতেছে। সো তাদের বান্দরামিতে রাগ না করে তাদেরকে বান্দর হিসেবে আইডেন্টিফাই করা, এবং তাদের জন্য কলা রেডি রাখবা না ছোচা রেডি রাখবা, এগুলো কী করবে এটা প্ল্যান ট্যান রেডি করা, সো দ্যাট তাদের বান্দরামি তোমাকে ইফেক্ট না করে। তুমি জানো যে বান্দর তোমার টুপি নিয়ে দৌড় মারবে, সো বি রেডি যে তোমার টুপিটা যেন তোমার ব্যাগে থাকে, যেন বান্দর ওইটা নিয়ে দৌড় না দিতে পারে, কিংবা দৌড় দিলেও যেন টুপিটা 50 টাকা 60 টাকার হয়, যেন টুপিটা চুরি করলেও তোমার যেন কোনো গ্যাঞ্জাম না হয়। আই থিঙ্ক দ্যাট ইজ পার্ট অফ দ্য ম্যাচুরিটি, আমার কাছে মনে হয় সব বান্দর লোকজন হ্যান্ডেল করা শিখতে হবে আর কি। ইয়া, এবং স্পিরিচুয়াল ম্যাচুরিটি আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে আরেকটা জায়গা যেটা আমি হ্যান্ডেল করতে শিখতে চাই, স্পিরিচুয়াল ম্যাচুরিটি একটা পার্ট হিসেবে আমি ধরে রাখবো, সেটা হচ্ছে যে অনেস্ট মানুষজন আমার দেশে, মানে এই দেশে আমার যেটা মনে হয় পরিবর্তনের জন্য যে জিনিসটা দরকার, অনেস্ট মানুষজনকে তাদের পরিশ্রম করতে হবে, এটার কারণে তাদের রেপুটেশন অনেক কোশ্চেন আসবে। এবং তুমি যদি রেপুটেশনের জন্য মানুষের উপর ডিপেন্ড করো, বাবা, দ্যাটস নট দ্য রাইট প্লেস। রেপুটেশন কিংবা স্বীকৃতি খালি আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চাইলে তারা ওইটা দিয়ে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, রেপুটেশন দিবে না, তোমাকে রেপুটেশন নিয়ে কোয়েশ্চেন তুলবে, তখন তুমি সৎভাবে কাজ করতে পারবে না। এইটার কারণে আমার কাছে মনে হয় অনেক কেপেবল সৎ মানুষ দায়িত্ব নিতে চায় না, কারণ তারা জানে যে দায়িত্ব নিলে এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ করাপশন এটার মধ্যে ইনভলভড, তার এগেনস্টে কোনো না কোনো কোয়েশ্চেন আসবে। এবং সে যদি কাজটা না করেও থাকে, এই যে তার এগেনস্টে জাস্ট কোয়েশ্চেনটা আসলো, দাগ যে আসলো, এটা সে আর হ্যান্ডেল করতে পারতেছে না। আমার কাছে মনে হয় এটা একটা বড় একটা লিমিটেশন সৎ মানুষজনের জন্য। অ্যান্ড আই হোপ এই যে এই প্যারাডক্সটা, এটা ইভেনচুয়ালি আই ক্যান রিজলভ অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস এ বেটার ওয়ার্ল্ড, বেটার দেশ, বেটার কান্ট্রি, যেখানে আস্তে আস্তে সৎ যোগ্য মানুষ দায়িত্ব নিতে চাবে এবং নিয়ে থাকবে। ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। অনেক কথা বললাম, 30 মিনিট কথা বললাম। আজকে জুম্মার দিন, এখন বাজে হচ্ছে সকাল 10:30। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। কথা বলে খুব ভালো লাগলো। আমি জানি না কথা শুনে তোমার কেমন লাগলো, বাট দেয়ার ইজ দ্যাট। ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন যাব ঘুরতে একটু, হয়তো বা বাইরে, জুম্মার নামাজ আছে। সো ইয়া, এটাই, এতটুকুই। বা থাকো, লাভ ইউ সো মাচ, বাই বাই, আসসালামু আলাইকুম।